তোমাকে মনে পড়ছিল খুব, আর এমনিতেই ভালো লেগেছে। জামিলার সাথে গল্প করলাম। আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। রোহিন ফ্রেশ হতে চলে যায়। রুহি কাপড় বের করে খাবার গরম করে নেয়। খাবার শেষে দুজনে বিছানায় এসে বসে। রুহি রোহিনের কোলে চড়ে বসে, ওর মাথার চুল হাতিয়ে দিচ্ছে। রুহির কোমর জড়িয়ে ধরে আছে। রুহি হঠাৎ বলল, আশফিনার শ্বশুর শাশুড়ি এসছে শুনলাম। কে বললো? ও নিজেই বলল। রামিনা কিছু বললো না কেন? হয়তো ভাইয়ের খেয়াল ছিল না। হতে পারে। ওনাদের সাথে দেখা করে আসবো। আমিও যাব। যেতে হবে, কিন্তু এই অবস্থায় বের করতে মন চায় না, ভয় পাই। যতক্ষণ তুমি আছো আমি ভালো থাকবো। রুহি, জি। আমি একজন মাফিয়া, কখনো কিছু হয়ে গেলে থাকতে পারবে না। কি হবে? ধরো আমি যদি চলে যাই। বাজে কথা বলবে না একদম। তুমি জানো এসব কথা আমি নিতে পারি না, তারপরেও কেন বলো? তুমি এখনো কতটা দুর্বল। আমার বউ তুমি, সে হিসেবে অনেক স্ট্রং থাকতে হবে তোমাকে। এতটাই স্ট্রং থাকতে হবে তোমাকে যে আমার লাশকে হাসি মুখে বিদায় দিতে পারো। তোমার কি মাথায় গেল? কি বলছো এসব? আমি এত শক্ত হতে পারবো না। মরেই যাব, কিন্তু তোমাকে হারাতে পারবো না। আমি কি নিয়ে বাঁচবো? আমাদের বাবু। না, তোমাকেই লাগবে। আমার তোমাকেই চাই সারা জীবন। রুহি, আমিও তোমাকে চাই, খুব করে চাই, কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে। এত মানতে পারবো না। এসব কথা বলে আমাকে কাঁদিয়ে কি মজা পাও বলো তো? সরি, আর বলবো না। অনেকবার বলেছ এমন, খুব খারাপ তুমি। আচ্ছা। রুহির কপালে ঠোঁট চেপে চুমু খেয়ে ওকে বুকে নিয়ে শুয়ে পড়ে রোয়েন। পরদিন সকালে রুহি রোয়েনের পিছে এসে দাঁড়ায়। অফিসের জন্য প্রস্তুত হচ্ছে রোয়েন। রুহি বলল, আমি আর আশফিনা মার্কেটে যাব। কি লাগবে আমি এনে দেবো। না, আমাকে যেতে হবে। তুমি বুঝবে না। কি বুঝবো না? কথা বাড়াবে না, আমি বের হচ্ছি। ওকে, তা কই যাবে? পিঙ্ক সিটি। ওকে, বাট সাবধানে যেও, আর একা কোথাও যেও না। আচ্ছা। রোয়েনকে উষ্ণ চুম্বন দিয়ে বিদায় জানায় রুহি। আশফিনাকে নিয়ে শপিং মলে চলে যায় ও। খুব একটা স্পেশাল দিন আজ। শপিং করার মাঝেই একজন লম্বা সুদর্শন লোককে দেখতে পায় রুহি। সে কি যেন খুঁজছে। রুহিকে দেখে লোকটা ওর দিকে হেঁটে আসে। লোকটার চেহারায় বয়স্কের ছাপ থাকলেও তার কিছুটা লুকিয়ে ফেলেছে তার ফিটনেস। লোকটা এসে রুহিকে বলল, না, চিনি না। জি আঙ্কেল, দিচ্ছি। রুহি পানির বোতল লোকটার দিকে এগিয়ে দেয়। এদিকে রোয়েন কাজে বিফোর। হঠাৎ ওর এক লোকের কল পেয়ে মনোযোগ কাটে ওর। ফোন রিসিভ করে কানের সামনে ধরে। কিছু কথা শোনার পর প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে রোয়েন। রোয়েন দৌড়ে কেবিন থেকে বেরিয়ে আসে। কেবিন থেকে চিৎকার করে বলল, সবাই রেডি? রোয়েনকে এমন করতে দেখে সবাই অবাক, কিন্তু ওর চেহারা দেখে কেউ পাল্টা প্রশ্ন করার সময়ও পায়নি। সবাই নিজেদের অস্ত্র রেডি হয়ে যায় আর বের হওয়ার জন্য। গাড়িতে সবাই জেনে যায় পিঙ্ক সিটিতে টাইম বোম ফিক্সড করা আছে, আর সেখানে বর্তমানে 2200 লোক আছে। এমনকি রুহি আর আশফিনাও রয়েছে সেখানে। রামি শুনে থমকে গেল। রোয়েন এখনও জানে না কত সময় বাকি। ওর ঘাড় মাথা ব্যথা হচ্ছে আর বুক ভার ভার লাগছে। চোখ জোড়া জ্বলে যাচ্ছে। গালে ফোঁটা ফোঁটা অশ্রুর উপস্থিতি বুঝতে পারছে। বাবুর কান্না আর রুহির চেহারা চোখে ভাসছে। ওর কথা কানে বাজছে। রোয়েনের পারছে না গাড়িতে বসতে, পারছে না যেন উড়ে গিয়ে সবাইকে বাঁচাবে ওর মায়াবতীকেও। আর রামিনের অবস্থা খুব খারাপ। অস্থির লাগছে ওর, ভীষণ খারাপ লাগছে, ভয় লাগছে। ওরা পারবে তো সবাইকে বাঁচাতে? আর ওরা আসবি না? দেরি হয়ে গেলে। রামিন চিৎকার করে বলল, পিঙ্ক সিটির বিশাল ভবনটার মাথায় একটু দেখতে পাচ্ছে ওরা। ওটা স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। বারবার ফোনের লোকটার কথা কানে বাজছে রোয়েনের। সে যখন বলছিল, স্যার, পিঙ্ক সিটিতে টাইম বোম ফিট করেছে চিটাগংয়ের মাস্তান মিন্টু খন্দকার, তখন রোয়েনের মাথায় আসে রুহির কথা। কানে তখন আর কোনো কথা যেতে থাকে না। পাগলের মতন বেরিয়ে আসে সে কেবিন থেকে। রোয়েন আর থাকতে পারে না। পিঙ্ক সিটির টাওয়ারের পুরোটা স্পষ্ট হতেই রোয়েন দ্রুত দরজা খুলে বেরিয়ে যায়। সবাই চিৎকার করে ওঠে পিছন থেকে। রামিনুর নিচে নেমে রোয়েনের পিছু নিতে থাকে। রোয়েন
রোয়েন দৌড়ে ভিতরে চলে যায়। রামিনও ভিতরে চলে আসে, রোয়েনকে খুঁজে পায় না। আর রোয়েন রুহিকে চিৎকার করে ডাকতে থাকে। রুহি আর আশফিনের কথা বলতে বলতে হাঁটছিল ওই লোকটা ওদের সাথে। ওনাকে একটা দোকান দেখিয়ে দিল ওরা। আর রুহি আর আশফিনা নিচের ফ্লোরে আসতে নেবে, তখনই দেখতে পায় রোয়েন ওদের সামনে। রুহি রোয়েনকে দেখে অবাক হয়ে যায়। রোয়েনের চোখগুলো অসম্ভব রকমের লাল হয়ে আছে। হঠাৎ কথাবার্তা ছাড়াই রুহিকে বুকে টেনে শক্ত করে জড়িয়ে ধরে রোয়েন। এদিকে বাকিরা চলে আসে আর সবাইকে মার্কেট থেকে বের করছে। আশফিনাকে রামিন বের করে আনে। রোয়েন সরে এসে রুহিকে কোলে নিয়ে নেয় আর তারপর বের করে আনে। রুহির কপালে চুমু খেয়ে বলল, খুব বেশি কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিও। কি বলছো এসব? রুহির কথার জবাব না দিয়ে রোয়েন রামিনকে নিয়ে ভিতরে চলে যায়। রুহি এখনো জানে না ভিতরে কি হচ্ছে। হঠাৎ কে যেন বলল ভিতরে টাইম বোমা ফিট করা, দেরি হলে উড়ে যাবে এই শপিং মল। আর রুহি চিৎকার করে কাঁদতে শুরু করে। রুহির কান্না দেখে আশফিনা কাঁদতে ভুলে যায়। রুহি দৌড়ে ভিতরে চলে গেলে কয়েকজন টেনে বাইরে নিয়ে আসে। রুহি কাছে নিজেকে ছাড়িয়ে রোয়েনের কাছে যেতে চাইছে। আশফিনা ওকে জড়িয়ে দাঁড়িয়ে থাকে আর রুহিও এখন যেতে চায় রোয়েনের কাছে। এদিকে রোয়েনরা সব তলায় খুঁজতে থাকে বোমটা, কিন্তু পাচ্ছে না। একদম ছাদে আসতে একটা হালকা আওয়াজ শুনতে পায়। সবাই চারদিকে ছড়িয়ে পড়ে। রোয়েন উপর থেকে নিচে মায়াবতীকে দেখতে পায়। মেয়েটা কেঁদে কেঁদে অস্থির। হঠাৎ রোয়েন শুনতে পেল পাশের ফুলের টবের ভিতর থেকে শব্দ আসছে। শব্দটা একটু বেশি হচ্ছে। রোয়েন রামিনকে রেখে মাটি খুঁড়তে শুরু করে। রোয়েন বোমটা পেয়ে গেল আর মাত্র 20 সেকেন্ড। রোয়েন অনেকবার টাইম বোম ডিফিউজ করেছিল, তাই এবারও সমস্যা হয়নি। বোমটা নষ্ট করে নিচে চলে আসে। এরই মাঝে রুহি কাঁদতে কাঁদতে অস্থির। হঠাৎ সবাই খেয়াল করলো রোয়েনরা বেরিয়ে আসছে। সবাই খুশিতে চিৎকার করলো আর রুহির চোখ ঝাপসা হয়ে আসে। এরই মাঝে রোয়েনকে দেখতে পায় আর সবাইকে সহ। রুহি আশফিনার থেকে নিজেকে সরিয়ে দৌড়ে রোয়েনকে জড়িয়ে ধরে। রোয়েন হেসে তার মায়াবতীকে বুকের মাঝে চেপে ধরে আর আশফিনা রামিনকে জড়িয়ে ধরে। অন্যান্য সবাই ওদের ধন্যবাদ জানিয়ে শপিং মলে ঢুকে পড়ে। রোয়েন রুহিকে নিয়ে ঘরে চলে আসে। রুহি সেন্সলেস হয়ে গেছে আর রুহিকে কোলে নিয়ে রুমে এসে বিছানায় শুইয়ে দেয়। রোয়েন রুহির পেটে মুখ নিয়ে এসে বলল, বাবা, খুব ভয় পেয়ে গেছিলাম তোদের জন্য। আল্লাহর কাছে হাজার শুকর তোরা ভালো আছিস। ওই দিন সন্ধ্যায় রুহি শক্ত করে জড়িয়ে ধরে রাখে নিজের মানুষটাকে। কতটা ভয় পেয়ে গিয়েছিল ভাবতেও পারবে না। রুহি হঠাৎ খেয়াল হয় আজ তো লোকটার জন্মদিন। এত ঝামেলায় পুরো ভুলে গিয়েছিল ও। রুহি হঠাৎ বলল, রোয়েন, আবার বার্গার খেতে ইচ্ছে হচ্ছে। আগে তো খেতে চাওনি। আগে ইচ্ছা হয়নি, কিন্তু এখন ইচ্ছা করছে। সত্যি? প্লিজ 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 নিয়ে আসো না। পাঠাও, দিয়া নাই। না, তুমি গিয়ে আনবে। সবকিছু ঠিক মতো দেবে কিনা সেটা ভালো দেখবে। বাবুর জন্য কোনটা ভালো কোনটা খারাপ তুমি বুঝবে। ঠিকই বলেছো। আচ্ছা, যাচ্ছি, সাবধানে থেকো। ওকে। রোয়েন গায়ে শার্ট চাপিয়ে বেরিয়ে যায়। রুহি ওদের বেডরুমটা সাজিয়ে তুলে গোলাপ ফুল দিয়ে আর কেকটা বের করে আনে ফ্রিজ থেকে। এরপর নিজের কালো একটা শাড়ি পরে একটু সাজ নিল। অবশ্য তেমন কিছু দেয়নি। চুলগুলো ছেড়ে দিয়েছে, চোখে মোটা আইলাইনার ব্যবহার আর মেরুন কালার লিপস্টিক। এদিকে রোয়েন ঘরে এসে দেখলো ওদের রুমের লাইট অফ, দরজা হালকা চাপানো। রুমের সামনে এসে দাঁড়ায়ও। রুহি কি করছে কে জানে, কিন্তু রুম থেকে গোলাপ ফুলের মিষ্টি ঘ্রাণ ওর পুরো শরীরে তীব্র মাদকতায় ভরিয়ে দিতে থাকে। আর অপেক্ষা না করে রুমে ঢুকতেই রুহি জড়িয়ে ধরে। তারপর মিষ্টি গলায় বলল, শুভ জন্মদিন আমার ভালোবাসা। রোয়েন হেসে দেয় আর সন্তুষ্টির শ্বাস নিয়ে বলল, তুমি জানতে? হুম। থ্যাংক ইউ মাই লাভ। ওয়েলকাম। আমার জীবনের সবচেয়ে বড় গিফট তুমি। ভালোবাসি। অনেক ভালোবাসি। চলো আমার সাথে। কোথায়? রুমেই থাকবো আমরা। রোয়েনকে এনে কেকের সামনে দাঁড় করায় রুহি। হাতে ছুরি ধরিয়ে দিল। রুহির দিকে তাকিয়ে একটু হেসে দুজনে মিলে কেক কেটে একে অপরকে খাইয়ে দেয়। আর দুজনে এসে খাটের ওপর পাশাপাশি বসে রুহি রোয়েনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এখনো বুক কাঁপছে আমার। আমি ঠিক আছে রুহি, তোমার জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকে কখনো হারাতে পারবো না। রুহি, জানো না আমার কেমন লাগছিল পুরোটার সময় যতক্ষণ তোমাকে দেখতে পারছিলাম না। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো প্লিজ। রোয়েন ওকে শক্ত করে জড়িয়ে রাখে। সেদিন দুজনে একসাথে বার্গারটা খায়। রামিন আর আশফিনা সবার সামনে কিছু বলতে পারছিল না। রামিনের মন চাইছে ওটাকে বুকে টেনে নিতে, কতটা ভয় লাগছিল বলার মতন না। শেষ পর্যন্ত ওরা রুমে এসে একে অপরকে জড়িয়ে ধরে। আশফিনা ফুপিয়ে ফুপিয়ে কাছে আর রামিন বলল, কেঁদো না, আসো, আমি ঠিক আছি। ভিতরে চলে গেলেন, কিছু বলেন নাই। আমার মনে হচ্ছিল পুরো শরীর অবশ হয়ে গেছে।
নিজের মাঝেই ছিলাম না। তোমাকে হারানোর ভয়টা পুরোটা সময় ছিল। প্রমিস করেন কখনো ছেড়ে যাবেন না। কখনো না। রামিন, বলো। রোহিন ভাইয়ের জন্মদিন আজ, জানেন না? উইশ করেছিলাম অফিসে। ওনাকে কিছু দেওয়া উচিত। সেটা অবশ্যই দিব। তার আগে আমি তোমাতে নিজেকে হারিয়ে ফেলতে চাই এই মুহূর্তে। কোনো আপত্তি? অবশ্যই। আমি ঘুমাবো। অনেক হবে ঘুম, এখন আমাকে সময় দাও। কথাটা বলে অশ্বিনাকে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দিয়ে ওর গলায় নাক ঘষতে শুরু করে। দুজনে আবারও এক হতে থাকে। এদিকে পরদিন সকালেই রোয়েন নিজের লোকদের পাঠিয়ে দেয় মিন্টু খন্দকারকে ওদের এলাকায় নিয়ে আসতে। প্রায় দুদিন খোঁজাখুঁজি করে মিন্টু খন্দকারের আস্তানা পেয়ে যায় ওরা। তাই এই মাস্তান আর ওর লোকদের বেঁধে রোয়েনের এলাকায় নিয়ে আসে। রোয়েন লোকগুলোকে পাশাপাশি দাঁড় করিয়ে বন্দুক তাক করে ওদের দিকে। তারপর আর কিছু শোনা যায়নি, কারণ রোয়েনের বুলেটের শব্দ এতটাই তীক্ষ্ণ ছিল যে কেউ আর কিছু শুনতে পায়নি। অনবরত বন্দুক চালিয়ে একজনের বুক ঝাঁঝরা করে ফেলে রোয়েন। সবাই মরে গেলে তারপরও থামে। লাশগুলো কোবরা কিং দেওয়ার জন্য অফিসে ঢুকে যায়। আর ফাহমিন সামাইরার সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু পারছে না। মেয়েটার কল ধরছে না। চিন্তা হয় ফাহমিনের 5 দিন চলে যায়, এর মাঝে একবারও কলেজে আসেনি মেয়েটা। ফাহমিন আর নিতে পারে না, তাই অগত্যা রোয়েনের ঘরে হাজির হয়। রোয়েন ফাহমিনকে বসায়। দু বন্ধু অনেকটা সময় গল্প করতে থাকে। আর আরমান হামিদ কেমন আছেন, ঘুরিয়ে ফিরিয়ে সামাইরার কথা জানতে চেয়েছে সেটা রোয়েন বুঝে নিয়ে বলল, এত না ভেবে সরাসরি সামাইরার কথা জিজ্ঞেস করো। তুই বুঝে নিলি? দেখ, ওকে আমি ভালোবাসি আর ওকে ছাড়া থাকতে পারবো না। সেদিন ওকে নিয়ে বাইরে খেতে যাই, সেখানে আমার ক্লাসমেটও এসে জড়িয়ে ধরে, আর তাতে ও রাগ করে চলে যায়। কল ধরছে না, কলেজেও যাচ্ছে না, আর পারছি না আমি নিতে। নিজের বয়সের দিকে তাকা। আর ও আমার শালি, বাবা মামি নিশ্চয়ই চাইবে না হাত বুড়ো কারো কাছে মেয়ে দিতে। দেখ, বয়সটা ম্যাটার না, এমন অনেক বিয়ে আছে যেখানে আরো অনেক এজ ডিফারেন্স। আমি ওকে অনেক ভালোবাসি। তুই বল আমি খারাপ? আমার চরিত্রের সমস্যা আছে? আমি বেকার? টাকা পয়সার অভাব আছে? কোনো বদভ্যাস আছে? নেই। তাহলে আমাকে বিয়ে করতে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। রামিনের কথা শুনে অনেকটা চুপ থাকে রোয়েন। এরই মাঝে রুহি রামিনা সহ নাস্তা নিয়ে আসে। ফাহমিন সালাম দেয় রুহি, আর রুহি জবাব দিয়ে রোয়েনের পাশে বসে। রুহি আর ফাহমিনের কথা বলতে থাকে। ফাহমিন চলে যেতে চাইলে রুহি জোর করে ডিনার করিয়ে দেয়। আর ফাহমিন বেরিয়ে যাওয়ার সময় রোয়েনের কাছে এসে বলল, ব্যাপারটা আমি দেখছি। ফাহমিন একটু হেসে বেরিয়ে যায়। রোয়েন দরজা আটকে রুমে চলে যায় রুহিকে নিয়ে। রুমে এসে চিন্তিত হয়ে বসে থাকে রোয়েন। রুহি পেটে হালকাভাবে হাত বুলাচ্ছে, যেন খুব আদর করছে বাচ্চাটাকে। পেটের দিকে তাকিয়ে হেসে রোয়েনকে বলল, শোনো, আমার পেটে চুমু খাও না, আমি দিতে পারছি না। রোয়েনের জবাব না পেয়ে রুহি পাশে তাকায়। লোকটা কেমন যেন মনমরা হয়ে বসে আছে। রুহি কষ্টে উঠে দাঁড়িয়ে রোয়েনের সামনে এসে বসে। তারপর এক হাত রোয়েনের কাঁধে রেখে বলল, কি হয়েছে? কি নিয়ে ভাবছো? কিছু না রুহি, ভালো লাগছে না। জানো, তোমার এই একটা কাজই আমার খারাপ লাগে। কখনো কিছু শেয়ার করতে চায় না। দেখা যায় তুমি সব কিছু বন্ধুদের জানো। আমার কি কোনো রাইট নেই জানার? হ্যাঁ, আমি দুর্বল, কিন্তু জানলে ভালো লাগবে এটা ভেবে যে আমার হাজবেন্ড আমাকে সব কিছু জানায়। হয়তো একসময় এতে অভ্যস্ত হয়ে শক্ত হব। সেটা চান্স দাও না। বউকে দেখছিল রোয়েন এতক্ষণ ধরে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রুহি, আমি চাই না তুমি কোনো স্ট্রেস নাও, আর এই অবস্থায় তো অবশ্যই না। প্লিজ বলো। আচ্ছা, ফাহমিন এসেছিল কিছু বলতে? কি? ফাহমিন সামাইরাকে খুব পছন্দ করে। ওরা একসাথে ঘোরাঘুরি করেছে কয়েকদিন, কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে সামাইরা কলেজেও যায় না, ফাহমিনের কলও পিক করছে না। ও, কিন্তু ফাহমিন ভাইয়া ওর চেয়ে অনেকটাই বড়। কিন্তু রুহি, অনেক বিয়েতে এমনটা দেখা যায়। আর বড় কথা হলো, ফাহমিন অনেক ভালো একটা ছেলে। অস্ট্রিয়া থেকে আসার পর, রামিনের পর ও আমার অনেক কাছের বন্ধু। কোনো ব্যাড হ্যাবিটস নেই, মেয়ে নিয়েও ঝামেলাই ছিল না। তোমারও নেই। রুহি, তুমি আমায় যতটুকু চেনো সেটা 80%, আর 20% তোমার কাছে আমি অপরিচিত। দেখো, বিয়ের আগে যাই করেছো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি এই মানুষটাকে চিনি যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সেই অচেনা মানুষটাকে নাই চিনলাম। চিনে যদি আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়, তাহলে তো না চেনাই বেটার। তা কি করতে চাও সামাইরা আর ফাহমিনের ব্যাপারে? ওকে আমি বোঝাই। বুঝতে হলে ওকে সরাসরি বোঝাতে হবে। আর তুমি বের হও সেটা চাই না। ওকে নিয়ে আসি আমি বাসায়।
অন্তত আমারও ভালো লাগলো। ওকেও বোঝালাম। ঠিক বলেছো। আচ্ছা, কাল মামিকে কল দিয়ে ওকে আনাচ্ছি। হুম। রুহি রুয়েনের কাছে গিয়ে ওর বুকে মাথা রাখে আর রুহির মাথায় হাত রেখে বলল, কি হয়েছে? তোমাকে বলেছিলাম আমার চুলে তেল লাগিয়ে দিতে, সব গিলে খেয়ে বসলে। সত্যিই খেয়াল ছিল না? তেল কই আছে? রুহি উঠে দাঁড়াতে চাইলে রুয়েন বলল, আমাকে বলো কই আছে, আমি নিয়ে আসছি। আলমারিতে আমার ড্রয়ারটায়। ওকে। রুয়েন আলমারি খুলে তেল বের করে আনে আর তারপর রুহির চুল ভাগ করে আলতো হাতে তেল লাগিয়ে দিতে থাকে। রুহির খুব আরাম হচ্ছে। রুয়েন বলল, তেলটার ঘ্রাণটা তো বেশ। আমার খুব ভালো লাগে। ছোটখাটো গল্প। রুহির লম্বা চুলে তেল দেওয়া হয়ে গেল। রুহি চুলে খোপা করে নিয়ে রুয়েনের দিকে ফিরে বসে। রুয়েন তেল মাখানো হাত ধুতে গেছে। দুজনে শুয়ে পড়ে পাশাপাশি। রুহি হঠাৎ বলল, বাবুকে চুমু খাবো, কিন্তু আমি পারি না। ও এলে দিও। না, এক্ষুনি দিব। সেটা কেমন করে হবে? আমার চুমুটা ওকে পৌঁছে দাও। রুহির কথার মানে বুঝতে বাঁকা হাসে রুয়েন আর তারপর রুহির উষ্ঠে চুমু দিয়ে ওর পেটে চুমু খেয়ে বলল, এই যে দিলাম। থ্যাংক ইউ। এবার বুকে নিয়ে ঘুমাও। রুয়েন চুপচাপ রুহিকে বুকে টেনে শুয়ে পড়ে। পরদিন সকালে অফিসে যায় রুয়েন। সেখানে নীরা হামিদকে কল করে ও। নীরা হামিদ পানি খেতে আসেন। টেবিলে ওনার ফোন রাখা হয়েছে। সেখানে দেখেন রুয়েনের নম্বর থেকে কল। চিন্তিত হন উনি। মাথায় রুহির কথা আসতেই থাকে। আর মেয়েটা ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? দেরি না করে কল রিসিভ করেন নীরা হামিদ। অপর পাশ থেকে সালাম দিয়ে বলল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। সামাইরা কলেজ চলছে কেমন? ভালোই চলছিল। মেয়েটা হঠাৎ কেমন যেন হয়ে গেল, কলেজে যায় না। নতুন পরিবেশ, হয়তো খাপ খাওয়াতে সমস্যা হচ্ছে। কোথাও ঘুরে আসলে ভালো লাগবে। ওর জায়গা পরিবর্তন লাগবে। রুহিও ইদানিং একা বোধ করে। রমিলা আছে, কিন্তু ঘরের কাজও করতে হয়। একটা কাজ করছেন না কেন? সামাইরাকে আমাদের বাসায় পাঠান। রুহিরও ভালো লাগবে আর সামাইরাও খুশি থাকবে। খারাপ বলনি, ওর বাবার সাথে কথা বলে জানাচ্ছি। আচ্ছা, আসবেন বাসায়। অবশ্যই, তোমরাও এসো। কল কেটে কাজে মন দেয় রুয়েন। অতঃপর সেদিন রাতে সামাইরা চলে এলো রুহির কাছে। আরমান হামিদ না করেননি, কারণ মেয়েটাও কেমন মন মরা হয়ে থাকে। বোনের কাছে গেলে ওর ভালো লাগবে। সামাইরা এসে রুহির সাথে রাজ্যের গল্প জুড়ে দেয় আর দুবোন হেসে গড়িয়ে যেতে থাকে। বোনের সাথে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল যে রুয়েনকেও চোখে পড়েনি রুহির। রুয়েন রুমে আসতেই সামাইরা পাশে তাকিয়ে সালাম দেয়। রুয়েন সালামের উত্তর দিয়ে বলল, ভালো আছো? ভালো ভাই, আপনি? ভালো। খেয়েছো তুমি? ভাইয়া, খাওয়া দাওয়া হবে, আগে আপুর সাথে গল্প করে নেই, তারপর বাকি সব। রুয়েন ভ্রুকুচকে বলল, রুহি ওকে না খাইয়ে রেখেছো? আবার একটা মাত্র শালি, তার উপরও না খেয়ে আছে, এটা কি ঠিক বলো? রুহি দুষ্টু হেসে বলল, ও বললে বাবালে, একটা মাত্র শালি কি খেতে চাই? আপু খিদে নেই, বরং আমি তোমাদের কফি বানিয়ে খাওয়াবো, সামারের স্পেশাল। তা কি বিশেষত্ব আছে তোর কফিতে শুনি? হেসে জিজ্ঞেস করলো রুহি। সামাইরা রুহির দুগাল টেনে বলল, তোমরা দিবানা হয়ে যাবা আমার বানানো কফি খেয়ে। আমি বানিয়ে আনি, তারপর দেখবে কি বিশেষত্ব আছে। আচ্ছা যা, রামিলা আছে, ও দেখিয়ে দেবে কোথায় কি আছে। আচ্ছা আপি। সামাইরা যাওয়ার অপেক্ষায় যেন ছিল রুয়েন। ও বেরোতেই রুহির সামনে এসে বসে পড়ে। তারপর বলল, তুমি জানো না, ফিরে তোমাকে একটু একা পেতে চাই। সেটা কিভাবে হবে বলো? ওকে তো টাইম দিতে হবে, আমার ছোট্ট বোন। বুঝলাম, বাট আমার টাইমের কি? আচ্ছা ওসব বাদ, আমার ওয়েলকাম চুম পাইনি। ও চলে আসবে, এখন না, পরে। ওর আসতে দেরি আছে, তুমি দাও। রুহি রুয়েনের অষ্টজোড়ায় ডুবে গেল। তখনই সামাইরা এসে বলতে নিচ্ছিল কফি না পাওয়ার কথা, কিন্তু বোন আর বোনের জামাইকে এইভাবে দেখে দৌড়ে পালিয়ে গেল। সামাইরার পায়ের শব্দে ঘোর কাটে রুয়েন রুহির। রুয়েন সরে এসে বলল, কে ছিল? কেমনে বলবো, না করছিলাম না তোমাকে? শুনলে না, এখন যেই দেখেছে কি মনে করবে? কি মনে করবে? আমি আমার বউকে আদর করছি, সেখানে কার ভাবনার কি? তোমার যত কথা। সামাইরা দেখলে লজ্জা পাবে বেচারি, বরং আমি কি ওকে দেখে আসি। রুহি উঠে বাইরে যাওয়ার পথে পা বাড়ায়। রুয়েন ফ্রেশ হতে চলে যায়। রুহি এসে দেখলো সামাইরা কফি বানাচ্ছে। রুহি ওর পাশে দাঁড়ায়। সামাইরা খুব লজ্জা পেলে ও বলল, আপি তুই আসলি কেন? আমি নিয়ে যেতাম। আরে সমস্যা নেই, তুই একা পাকঘরে
তাই তোকে সঙ্গ দিতে আসলাম। ও সামাইরা রুহির দিকে তাকাতে পারে না, আমি কি ঠিক মতন কথাও বলতে পারছি না। আর রুহি বলল, তুই রুমে গিয়েছিলি তখন আমার চোখে কি যেন পড়েছিল, রোয়েনটা বের করে আনছিল। সামাইরা এবার আশ্বস্ত হয় তাহলে এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। তিনজনে কফি খেয়ে ডিনার করে নেয়। সামাইরাকে রুহির পাশের রুমটা দেওয়া হয়েছে। সামাইরা সেখানে গিয়ে শুয়ে পড়ে, ফোনটা হাতে নেয় ও ফাহমিনের 20টা কল চলে এসেছে। সামাইরার চোখ বেয়ে অজান্তেই অশ্রু গড়িয়ে পড়ে। পরদিন রুয়েন কাজে গেলে রুহি ওকে বুঝাতে বসে। ক্লাস কেমন লাগছে? ভালো আপি। এত ভালো যে কলেজে যাওয়া অফ করেছিস। আপি আমার কেমন জানি লাগছে, কয়েকদিন একটু ছুটি চাই। সব ঠিক আছে তো? কেউ বিরক্ত করছে না তো আবার? না আপি, তেমন কিছু না। তাহলে ক্লাসগুলোতে অ্যাটেন্ড কর। 2 বছর সময় মাত্র। ক্লাসগুলো কত ইম্পর্টেন্ট জানিস? কত কিছু দাগায় দেয়। আর তুই যাচ্ছিস না, পরে নিজেই ঝামেলায় পড়ে যাবে। আপু, যেতেই মন চায় না। পড়াশোনা করতে কার ভালো লাগে বল? তুই ভালো স্টুডেন্ট, ক্লাসগুলো বাদ পড়লে পিছিয়ে যাবি। দেখা যাবে পরীক্ষাগুলো আশানুরূপ হবে না। আচ্ছা আপু, তাহলে যাব আমি। এই তো বুঝে গেছিস। রুহির কাছে 2 দিন থেকে নিজের ঘরে ফিরে গেল সামাইরা। মাকে জানালো ও কলেজে যাবে। মা আর বাবা বেশ খুশি। পরদিন কলেজ থেকে বেরিয়ে ফাহমিনকে দেখতে পায় ও। লোকটার চেহারাটা অনেকটা মলিন হয়ে আছে। সামাইরাকে দেখে হেসে হাত নাড়ায় ফাহমিন। সামাইরা সরে দাঁড়ায় সেখান থেকে। ফাহমিন সামাইরার সাথে কথা বলার জন্য ওর পিছনে। সামাইরাকে পেয়ে গেলে ও পিলারের কাছে, সেখান থেকে টেনে নিজের সামনে দাঁড় করায় ফাহমিন। তারপর বলল, প্রবলেম কি? কথা বলো না কেন? দেখেছো কতবার কল দিয়েছি, কত চিন্তা হচ্ছিল আমার, ভাবতেও পারবে না। আপনার সাথে কোনো কথা নেই আমার, আমার মতো আমাকে ছেড়ে দিন। প্রশ্নের জবাব ছাড়া তুমি কোথাও যাবে না। কেন কথা বলতে চাও না তুমি আমার সাথে? তুমি তো আমার বান্ধবী। আপনার অনেক বন্ধু বান্ধবী আছে, আমি কিছু না, আপনি চলে যান। সামেরা প্লিজ, কি হয়েছে বলো। তুমি জানো আমি তোমাকে সবচেয়ে বেশি সময় দেই, আর আমার পরিবারের পর তোমার দুলাভাইকেও অতটা সময় দেই না। এখন বলো কি হয়েছে। সেদিন সেই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরেছিল আমার সামনে, ব্যাপারটা একটু ভালো লাগেনি। ফাহমিন গলা ছেড়ে হাসতে শুরু করে, আর হাসির শব্দগুলো সামেরার কানে বাজছে। ও ভ্রুকুচকে বলল, হলোটা কি? সেদিনের ব্যাপারে রেখে গেছো। ও আমার ক্লাসমেট, ছোটবেলার বন্ধু। ওর নাম নীলা, জাপান থেকে আসছে 13 বছর পর। ওর 2টো বাবু আছে। ও এবার হাসো। সামেরা একটু হাসলো। ফাহমিন ওকে টেনে বুকে নিয়ে নেয়। সামেরা ভালো লাগলেও রাস্তায় হয়তো বেশ লজ্জায় পড়ে যায়। সরে আসে সামাইরা। ফাহমিন 2 বক্স চকলেটের হাতে দিয়ে বলল, কাল আমার সাথে বাইরে যাবে, খুব সুন্দর একটা জায়গা দেখাবো তোমাকে। চোখে ঘুম নেই রুয়েনের। রাত 2:20 সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিয়েছে ও। রুহি কেন যেন ওর বুক থেকে নেমে বালিশে শুয়েছে। অবশ্য আগে কখনো এমন করেনি, কিন্তু প্রেগনেন্সিতে প্রায়শই এমন করতে দেখেছে রুহিকে। হয়তো একভাবে শুয়ে থাকতে পারে না। বাবুটাও খুব বড় হচ্ছে। রুয়েন খাটে গড়াগড়ি করে উঠে দাঁড়ায়। আলমারি খুলে সেখানটার পিছনের দেয়ালটা হাতড়ে বের করে, আর তারপর ফোনের লাইট জ্বালিয়ে দেখলো কতগুলো সুইচ, সেগুলোর উপর নাম্বার লেখা। রুয়েন দুবার শুনে একবার সাথে, দুবার আটে চাপতেই একটা ট্রেন মতন চলে এলো। আর সেখানে খুব পুরনো একটা রেকর্ডার, সেটা নিয়ে হল ঘরে চলে এলো। তারপর একটা চেয়ার টেনে সেখানে বসে। তারপর রেকর্ডারটা অন করতেই প্রথমেই বাতলে ও পরে ঠিক শুনতে পাই রুয়েন একজন মহিলার কণ্ঠ। সে ভাঙা বাংলায় বলছে, যখন তুমি আমাকে শুনবে তখন হয়তো আমি থাকবো না তোমার সাথে। আল্লাহ যা করেছেন হয়তো ভালোই করেছেন। নয়তো তোমার বাবার সাথে 5 বছর কাটাতেই যেন মৃত্যু যন্ত্রণা পাচ্ছিলাম। তাই হয়তো আল্লাহ আমাকে নিয়ে গেছেন নিজের কাছে। জানি তুমি হয়তো আমার উপর রেগে যাবা, তোমাকে কেন একা করে দিয়ে চলে গেলাম, কিন্তু এটাই আমার ভাগ্য। নিজের সন্তানকে কাছে রাখতে পারবো না। তোমার বাবা আমাকে তিলে তিলে মেরে ফেলেছে, তোমাকেও মেরে ফেলবে। যত দ্রুত সম্ভব তার থেকে চলে যাও, নিজেকে প্রতিষ্ঠিত করো, আর বড় হয়ে তাকে খুব বড় শাস্তি দিও। এখন আর কিছু বলতে পারছি না, আশা করি তুমি ভালো থাকবে। বিদায় বাবা। রোয়েনের চোখ জোড়া চলচল করে ওঠে। লোকটাকে পেলে তিল তিল করে মারবে সে, বাঁচার সুযোগটাও আর ছাড়বে না। হঠাৎ দরজায় ঘা পড়তেই ঘোর কাটে রোয়েনের। রেকর্ডারটা লুকিয়ে দরজা খুলে দেখলো রুহি দাঁড়িয়ে আছে, আর চোখ বেচা। রোয়েন রুহিকে টেনে বুকে জড়িয়ে ওর মাথায় চুমু খেয়ে বলল, কি হয়েছে তোমার? এভাবে একা ছেড়ে চলে এলে কেন? রুহি, আমি তোমার সাথে আছি। ঘুম পাচ্ছিল না, তাই এখানে বসলাম।
প্লিজ কখনো আমাকে ছেড়ে যেও না, সহ্য করতে পারবো না। রুহিন অবাক হলো, রুহি কি বলছে এগুলো? আবার কাছেও রুহিনের কাছে সুবিধা ঠেকছে না কিছুই। তাই রুহিকে নিয়ে রুমে এসে খাটের উপর বসলো। ওর চোখ মুছে বলল, কি হয়েছে বলো? তোমাকে ছেড়ে কই যাব? বাজে স্বপ্ন দেখেছি আমি। কি সেটা? তোমাকে কেউ নিয়ে যাচ্ছে আমার থেকে। আমি তোমাকে ধরতে চাইছি, পারছি না। এমন কেন দেখলাম বলো তো? রুহি, ওসব কিছু না। তুমি হয়তো কিছু নিয়ে দুশ্চিন্তা করছো, তাই এমন হচ্ছে। জানি না, ভালো লাগছে না আমার। রুহিন রুহির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর কি যেন ভেবে বলল, চলো বাইরে গিয়ে হেঁটে আসি। বাইরে ঠান্ডা বাতাস তোমার ভালো লাগবে। এখন তো খুব রাত। সমস্যা নেই, আসো আমার সাথে। রুহির কথা না বাড়িয়ে বেরিয়ে আসে। বাইরে পা রাখতেই স্নিগ্ধ ঠান্ডা বাতাস রুহির পুরো শরীরে মিশে গেল। রুহিন এক হাত বাড়িয়ে রুহির কাঁধ জড়িয়ে ধরে হাঁটতে শুরু করে। রুহির ভীষণ ভালো লাগছে। গভীর রাত আর হালকা ঠান্ডা বাতাস আর সেই পরিবেশে ওরা একসাথে হেঁটে চলেছে কোনো এক অজানা গন্তব্যে। আর রুহি রুহিনকে দেখে হালকা হেসে ওর কাঁধে মাথা রেখে বলল, রাতটা যদি আর কখনোই শেষ না হতো। বিধি নিয়মেই পৃথিবী চলে রুহি, রাত শেষে দিন আসবেই। জানো, তোমার সাথে এমন অনেক মুহূর্ত আছে যেগুলো হৃদয়ে গেঁথে যায়। কোন মুহূর্ত? যেদিন বিয়ের আগের পার্টিতে আমাকে দেয়ালে চেপে বললে ভালোবাসো। সেজন্য ভেগে যাচ্ছিলে? ওটা দিচ্ছ আমায়? না, শুধুই বললাম আর কি। আর তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তই জানো ভীষণ মূল্যবান। নিজের আগের ভুলগুলোই খুব কষ্ট হয়। এটাই ভাবি, কেন আমার জীবনে আগে তুমি এলে না। হয়তো আমাদের দেখা হওয়াটাই এরকম ছিল। যেদিন জানতে পারলাম মা হব, সেদিন যেন সব পেয়ে গেলাম। তোমরা আমার জীবনের সব থেকে বড় উপহার রুহি। রুহি চুপ হয়ে যেন কি ভাবলো, তারপর আস্তে করে বলল, আগে কখনো কাউকে ভালোবেসেছিলে? রুহির প্রশ্নে কিছুটা অবাক হয়ে রুহিন বলল, হঠাৎ এমন প্রশ্ন? জানতে ইচ্ছা করছে। রুহি, তুমি এখন আমাকে যেমন দেখছো আগে তেমন ছিলাম না। তুমি আসার অনেক আগেই নারীর সংস্পর্শে এসেছিলাম, কিন্তু কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসাটা তখন অবাস্তব লাগতো। মনে হতো যে দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসতে পারে না, সবাই টাকার কাঙাল। টাকার জন্য কিছু মেয়ে মানুষ নিজেদের ওদের কাছে সঁপে দেয়, হয়ে ওঠে ব্যবহার্যের বস্তু। রুহির চোখ জ্বলে ওঠে। ও বুঝতে পারলো রুহিন কি বুঝিয়েছে। তাই কোনো মতো নিজেকে সামলে বলল, বাবা মা কবে আসবে? রুহিন বুঝতে পারলো রুহি হয়তো প্রসঙ্গটা নিতে পারছে না, তাই বলল, বাবা চাইছেন হলে আসতে, টিকিট কনফার্ম হলেই ফিরবে। ও, কয়টা বাজে? 3:30। চলো, একটু পর আজান দেবে। চলো। ঘরে ফিরে আসে রুহি। তারপর অজু করে নিয়ে দোয়া পড়তে থাকে। ওর চোখ জোড়া খুব জ্বালা করছে। রুহিন প্রতিদিনকার মতন ওদের কলোনির মসজিদের জন্য বেরিয়ে পড়ে। মোনাজাতে বসে রুহি কাঁদতে শুরু করে হাউমা করে, আর বলতে থাকে, আল্লাহ আমাকে সাহায্য করো, ধৈর্য দাও। ও যা বললো আমি কেন মেনে নিতে পারছি না। তাকেও খুব ভালোবাসি আমি, তাকে আর কারোর সাথে ভাবতেই পারি না। আল্লাহ, আমি যেন তাকে ভুল না বুঝি, সেই শক্তি দাও, নাহলে অনেক দূরত্বে চলে আসবে, আমি সেটা মানতে পারবো না। আমাকে ধৈর্য দাও আল্লাহ, ধৈর্য দাও। এদিকে ফাহমিন আর সামেরা অনেকটা রাত পর্যন্ত কথা বলে শুয়ে পড়ে। ফাহমিন যতই মেয়েটাকে গভীরভাবে জানছে, কথা বলছে, ততই মেয়েটার প্রেমে পড়ছে। ফাহমিন প্রচণ্ডভাবে ভালোবেসে ফেলেছে সামেরাকে, আরও অনেকটাই ভালোবাসতে চায়। আর পরদিন কলেজে আর অফিসের পর দুজন সামনাসামনি দাঁড়ায়। ফাহমিনকে আজ একটু বেশি সুন্দর লাগছে, ঠিক তেমন সামেরাকেও। সামেরা বলল, কই যাবেন? এই তো সামনেই, বেশি দূরে কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, তার আগে বলুন কেমন লাগছে আমায়? খুব সুন্দর লাগছে, তোমার ড্রেসটাই খুব মানিয়েছে তোমাকে। থ্যাংক ইউ। আপনাকে খুব সুন্দর লাগছে। তা আজ এত সেজেগুজে আসলেন, কারণ কি? বিয়ে টিয়ে করবেন নাকি? করব। কাকে? মেয়ে ঠিক হয়েছে? আর আপনি যদি চান আমি আপনার জন্য মেয়ে ঠিক করে আনবো। ঠিক হয়ে গেছে? কে সে? যদি বলি তুমি। সামেরার উৎসাহে ভাটা পড়ে গেল, চোখ মুখ কুচকে এলো ওর। একটু দূরে গিয়ে বলল, পচা কথা বললে আমি কিন্তু চলে যাব। আরে না না, ফাজলাম করছি, চলো। এমন কথা যেন আর কখনোই না শুনি। আচ্ছা, শুনবে না? আশফিনা ভাবছে বিয়ের পর রামিন আর ও একান্তে কোথাও সময় কাটাতে পারেনি। রামিনও খুব ব্যস্ত থাকে। এরই মাঝে শাশুড়ি ওদের ডেকে নেন নিজের কক্ষে। এমনিতেই আশফিনাকে খুব আদর করেন উনি, তাই হয়তো ওদের ওপর ওনার আশা একটু বেশি। রামিন ঘরে এসে দেখলো আশফিনার রুমে বসে আছে। রামিনের উপস্থিতি বুঝতে পেরে আশফিনা বলল, মা ডেকেছিলেন ওনার কাছে।
তো যাও। আমাদের দুজনকে ডেকে পাঠিয়েছেন। ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নিই, তারপর যাচ্ছি। ঠিক আছে, জলদি বের হবেন। রামিন ফ্রেশ হয়ে নেয়, তারপর খাওয়া দাওয়া করে মায়ের কাছে চলে আসে। রামিন আশফিনাকে নিয়ে মা ওদের দেখে ওনার কাছে বসতে বলেন। আশফিনা এসে বসে, কিন্তু খাটের কাছে মায়ের পাশে দাঁড়ায়। উনি বললেন, তোদের বিয়ের কত সময় হলো? মায়ের কথায় দুজনে অবাক।